আসসালামু আলাইকুম। ডাক্তার এআরএম জামিল বলছি। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। তো আমরা আজকে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস এই রোগটি নিয়ে আলোচনা করব। তো এটা সাধারণত এটাকে ধরা হয় একটা অটোইমিউন ডিজিজ এবং এটা একটা ক্রনিক ইনফ্ল্যামেটরি আর্থাইটিসও। তো এখানে সাধারণত ব্যাক যে বোনটা আছে বা মেরুদণ্ড আছে সেখানে এখানকার এই সিমটমগুলো বেশি প্রকাশ পায় বা ইনফ্ল্যামেশনগুলো বা প্রদাহগুলো বেশি দেখা দেয়। তো এটা যেহেতু একটা অটোইমিউন ডিজিজ এবং আমি একটা ভিডিওতে অটোইমিউন ডিজিজগুলো সাধারণত কেন হয় এবং কিভাবে আমরা এর চিকিৎসা করব বা কী পদ্ধতিতে আমরা আগাবো সেই বিষয়ে একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই ভিডিওর লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা দেখে নেবেন। তো আমরা যাই হোক, আমরা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস সম্পর্কে একটু আলোচনা করি। সেটা হচ্ছে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসটা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ এবং এটার জন্য রেসপন্সিবল হচ্ছে HLA-B27 জিন এবং এটাই স্ট্যাটিস্টিক্যালি এবং গবেষণার মাধ্যমে বেশি দেখা গেছে। কিন্তু মানে এটা এভাবে দেখা গেছে যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস যাদের হয় তাদের বেশিরভাগেরই 10 জনের মধ্যে 9 জনেরই HLA-B27 পজিটিভ থাকে, জিনটা থাকে। কিন্তু সুস্থ মানুষের মধ্যে অনেকের 100 জনের মধ্যে 8 জনের HLA-B27 জিন থাকে। সুতরাং HLA-B27 জিন থাকলেই যে হবে সেটা না। তো বিষয়টা এরকম যে HLA-B27 যে জিন সেটা থাকলে হয়তো সেই মানুষটা সাসেপ্টেবল হয়, সেটা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হওয়ার প্রবণ ব্যক্তিতে পরিণত হয়। কিন্তু এর সাথে ট্রিগারিং ফ্যাক্টর লাগে। যখন ট্রিগারিং ফ্যাক্টরগুলো বা পজিটিভ কোনো ফ্যাক্টরগুলো সেই জিনকে ইনফ্লুয়েন্স করে তখনই HLA-B27 যে প্রোটিন জিন থেকে তৈরি হয় সেই প্রোটিনগুলো রিলিজ হয় এবং এই প্রোটিনের এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয় এবং সেটা রিয়াকশান করে প্রদাহগুলো সারা শরীরে দেখা দেয়। তো রিসার্চে এটা বর্তমানে রিসার্চগুলো সেভাবে আগাচ্ছে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট রিসার্চ এসেছে, যেটা হচ্ছে একটা জীবাণু ব্যাকটেরিয়া, যেটা ক্লেবশিয়েলা নিউমোনি। এই ব্যাকটেরিয়াটা এর যে অ্যান্টিজেনিক প্রপার্টি, ব্যাকটেরিয়ার এগেনস্টে যে অ্যান্টিজেনিক প্রপার্টিগুলো আমাদের ইমিউন সিস্টেম রিলিজ করে সেই ব্যাকটেরিয়ার অ্যান্টিজেনিক প্রপার্টির সাথে আমাদের HLA-B27 প্রোটিন অনেক মিল আছে। আবার যে কারণে এই ব্যাকটেরিয়া এগেনস্ট অ্যান্টিবডি তৈরি হচ্ছে, কিন্তু এই অ্যান্টিবডিটা যে HLA-B27 প্রোটিনকে হিট করছে। সুতরাং এইভাবে এর সিমটমগুলো প্রকাশ পাচ্ছে। এই জন্য এটাকে বলা হচ্ছে একটা অটোইমিউন ডিজিজ। তো এই বিষয়ে অনেকগুলো লিঙ্ক আছে, রিসার্চ পেপার আছে, যেটা যে রিসার্চ পেপারগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। যারা স্টাডি করতে চান তারা এখান থেকে দেখে নিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই বিষয়টা হচ্ছে যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস একটা মানে আসলে একটা মারাত্মক প্রবলেম এবং এটার যে স্ট্যাটিস্টিক্যাল ডাটা সেটা হচ্ছে পুরুষরা কম্পারেটিভলি এটা বেশি সাফার করে উইমেন বা মহিলাদের তুলনায় এবং কম বয়সে সাধারণত টিনেজ বয়স থেকে এটা শুরু হয় এবং 30-এর আগেই প্রায় 80% কেস ডায়াগনোসিস হয় এবং 45-এর পরে এটা খুব কম দেখা দেয়। তো এই টিনেজ বয়সটাতে এটার মানে প্রকাশকালটা বেশি পাওয়া যায়। এখন কমন যে সিমটমগুলো সেটা সম্পর্কে একটু আমরা আলোচনা করি অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিসের। তো এখানে যেটা হয় স্টিফনেস এবং পেইন, মানে ব্যাক বোন যেটা মেরুদণ্ড, হ্যাঁ, স্পাইন, সেগুলোর ফিউজ হয়ে যায়। এখানে ইনফ্ল্যামেশন হয়, ইনফ্ল্যামেশন হলে ক্যালসিয়াম চলে আসে, ক্যালসিয়াম এসে সেটা অনেকটা সিমেন্টের মতো সেই জয়েন্টগুলোকে ফিউজ করে দেয় এবং একটার সাথে একটা লেগে যায় এবং এটার ব্যাম্বো স্টিক স্পাইন বলে, মানে বাঁশ যেরকম দেখতে, দুইটা বাঁশের মাঝখানে উঁচা উঁচা, এরকম এক্সরেতেও ব্যাম্বো স্টিক স্পাইনের মতো দেখা যায়। তো মানে মেন কথা হচ্ছে রোগীর যেটা কমপ্লেন হয়, স্পাইনটা স্টিফ হয়ে যায়, মানে একদম শক্ত দৃঢ় হয়ে যায়, পেইন করতে থাকে এবং বিশ্রাম নিলে এই পেইনটা অনেক বাড়ে। তো রাতে ঘুমালো, সকালে উঠতে পারতেছে না ব্যথায়, 30 মিনিটস ওয়েট করতে হয় বা আরও বেশি ওয়েট করতে হয়, তারপরে সে একটু ফ্রি হয়, জয়েন্টগুলো ফ্রি হয়, তারপরে সে মুভ করতে পারে। এবং তার এই ব্যথাটা শুধু ব্যাকে না, লোয়ার ব্যাকে না, এটা তার বাটকে, হিপে দেখা দেয় এবং তার এই ব্যথার প্যাটার্নটা যেটা আমি বললাম যে মুভমেন্টে এটা ব্যথাটা কমে যায়। হ্যাঁ, এক্সারসাইজ করলে, মুভমেন্ট করলে, নড়াচড়া করলে এটা কমে যায় এবং রেস্টে তার ব্যথাটা বাড়ে এবং সে এই রোগীরা ভাঁজ হয়ে কোনো কাজ করতে পারে না, ব্যথা হয়। তারপরে তার হিপ জয়েন্টে ব্যথা হয়, হাঁটতে কষ্ট হয়, ঠিক আছে, ডিপ হিপ পেইন হয়। এছাড়া তার পায়ের গোড়ালিতে ব্যথা হয়, পায়ের তলায় বা সোলে ব্যথা হয়। তারপরে তার বিভিন্ন জয়েন্টে, যেমন ফেসের মধ্যে টেম্পোরোম্যান্ডিবুলার যে জয়েন্ট আছে সেখানে ব্যথা হয়। তারপরে
তার মধ্যে যে একটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার, আমাদের যে স্পাইনের যে একটা নর্মাল যে কার্ভেচার বা বাঁকা, একটা নর্মাল যে বাঁকাটা থাকে সেটা অনেকটা সোজা হয়ে যায়, রোগীগুলো সোজা হয়ে যায়, স্ট্রেট হয়ে যায়। কিন্তু অনেক সময় যখন অ্যাডভান্স কেসে যখন আমাদের কাছে আসে তখন আমরা দেখি যে তারা জাস্ট এই পুরো শরীর নিয়ে মুভ করতেছে, মানে তার জয়েন্টটা ফিউজ হয়ে গেছে, মানে জোড়াল, মানে প্রত্যেকটা জয়েন্ট একটার সাথে একটা লেগে গেছে, ঠিক আছে, স্পাইনের জয়েন্টগুলো, ভার্টিব্রাগুলো, যে কারণে পুরো শরীর ধরে তাকে মুভ করতে হয়। ঘাড়ের সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হয়, থোরাসিক, লাম্বার, স্যাক্রো আইলিয়াক জয়েন্ট, এগুলো ফিউজড হয়ে যায়, ইনফ্লামেশন হয়ে ক্যালসিয়াম চলে এসে ফিউজড হয়ে যায়। এছাড়া তার সিস্টেমে কিছু ম্যানিফেস্টেশন দেখা যায়, যেমন তার ক্ষুধা কমে যায়, খুব বেশি দুর্বল লাগে, হ্যাঁ, তো সারাদিনে কোনো এনার্জি পায় না, স্পেশালি বিকালের দিকে তো সে খুবই উইক হয়ে যায়, এবং তার চোখ ফোলা থাকে, এটা ইউভাইটিস হয়, চোখের আইরিস এবং ইভিয়াতে এটা ইনফ্লামেশন হয়, এই জন্য চোখ লাল থাকে, চোখ ফুলে যায়, চোখে পেইন করে, আলোর দিকে তাকাইতে পারে না, হ্যাঁ, ফটোসেন্সিটিভিটি তার মধ্যে দেখা দেয়। এছাড়া আরেকটা প্রবলেম হয় তার মধ্যে, এই ধরনের রোগীদের মধ্যে, তারা এই কোস্টোক্রন্ডাল যে জাংশন, মানে আমার রিবস এবং স্টারনাম, ঠিক আছে, এর মাঝখানে যে জয়েন্টটা আছে কোস্টোক্রন্ডাল যে জয়েন্ট, সেখানে ইনফ্লামেশন হওয়ার কারণে এই রোগীরা লম্বা শ্বাস নিতে পারে না। যখন অ্যাডভান্স কেস, মানে অনেক ডিজিজটা যখন অনেক সামনে অ্যাডভান্স হয়ে যায় তখন তারা লম্বা শ্বাস নিতে পারে না, বুক ব্যথা করে, ঠিক আছে, বুক চেপে ধরে, এটা হয়। আরও অ্যাডভান্স কেসে হার্ট ফেলার হয়, কারণ হার্টের ভালভগুলো বা অ্যারোটিক আর্টারিগুলো বা কন্ডাক্টিং যে সিস্টেমগুলো আছে হার্টের, সেখানে ইনফ্লামেশন হয়ে অটো অ্যান্টিবডিগুলো হিট করে সেগুলোকে ড্যামেজ করে দেয়, হ্যাঁ। তো অ্যাডভান্স কেসে স্ট্রাকচারাল অ্যাবনর্মালিটিগুলো চলে আসে। আর এটা যেহেতু একটা অটো ইমিউন ডিজিজ, এবং অটো ইমিউন ডিজিজের বৈশিষ্ট্য হচ্ছে শরীরের বিভিন্ন জায়গায় সেটার ম্যানিফেস্টেশন পাওয়া যায়, যেমন এটার এর সাথে অ্যাসোসিয়েটেড আমরা পাই অন্ত্রে যেটা পাই ক্রনস ডিজিজ বা আলসারেটিভ কোলাইটিস, সেটা আমরা দেখি। এছাড়া সোরিয়াটিক আর্থাইটিস পেতে পারি, রিঅ্যাক্টিভ আর্থাইটিস পেতে পারি, ঠিক আছে। তো সবার জন্য সব সিমটম একবার প্রকাশ পাবে না, তবে কমন যে সিমটম যেটা বললাম, যে মর্নিং স্টিফনেস বা স্টিফ হয়ে যাওয়া, পেইন ফিল করা এবং মুভমেন্টে ব্যথা একটু কম ফিল করা, হ্যাঁ, ব্যাক পেইন, লোয়ার ব্যাক পেইনে ব্যথা হওয়া, এগুলো সবারই কম বেশি থাকবে। এবং চিকিৎসক বা আমরা যখন রোগীরা আসে তখন আমরা কিছু এক্সামিনেশন করি, তো সোবার টেস্ট বা এই জাতীয় কিছু এক্সামিনেশন করি, কিছু আমরা টেস্ট দিই, এমআরআই, এক্স রে, ঠিক আছে, বা ব্লাডের কিছু মার্কার, HLA-B27 প্রোটিনটা দেখা, তো এগুলো মার্কারগুলো দেখে আমরা তার ডায়াগনোসিসটা কমপ্লিট করি এবং ক্লিনিক্যালি তার ফিচারগুলো মিলিয়ে ডায়াগনোসিসটা কমপ্লিট করা হয়। তো ডায়াগনোসিস হওয়ার পর এই ধরনের পেশেন্টগুলোকে আসলে কীভাবে চিকিৎসা করা হয়, তো আমরা ফাংশনাল মেডিসিন এবং এখানে চিকিৎসার ক্ষেত্রে আমরা অল্টারনেটিভ ফর্ম অফ মেডিসিনের মধ্যে হোমিওপ্যাথিটা ব্যবহার করি। তো এটা আমরা কিভাবে আমরা অ্যাপ্রোচ করি সেটা একটু দেখি। তো আমাদের কাছে যখন পেশেন্টগুলো আসে তখন ফাংশনাল মেডিসিনের আলোকে এই পেশেন্টগুলোকে দেখা হয় রুট কজটা, যেহেতু এটা অটো ইমিউন ডিজিজ, তো অটো ইমিউন এবং ইনফ্ল্যামেটরি একটা কন্ডিশন, তো ইনফ্ল্যামেশনটাকে কমিয়ে আনা হয়। ইনফ্ল্যামেশনটা কমিয়ে আনার জন্য আমাদের অন্ত্রের যে ব্যাকটেরিয়া সেটার সংখ্যা বাড়ানো হয়, এজন্য বিভিন্ন প্রোবায়োটিক, ডিফারেন্ট স্ট্রেনে প্রোবায়োটিকগুলো দেওয়া হয়, তারপর প্রোবায়োটিক যুক্ত খাবার দেওয়া হয়, প্রিবায়োটিক খাবার দেওয়া হয়, তারপর তার ভিটামিন এ এবং ভিটামিন ডি দেওয়া হয়, এবং যখন মিউকাস মেমব্রেনগুলো এফেক্টেড হয় তখন ভিটামিন এ দিতে হয়। আর আমরা জানি যে ভিটামিন ডি এটা একটা ন্যাচারাল স্টেরয়েডের মতো কাজ করে, কারণ ভিটামিন ডি আসলে যতটা না ভিটামিন তার চেয়েও বেশি এটা হরমোন, এবং এটা একটা সুপার হরমোন আর কি ইনফ্যাক্ট। তো এইটা খুব বেশি হেল্প করে। এছাড়া N-অ্যাসিটাইলসিস্টিন নামে অ্যামাইনো অ্যাসিড আছে, এটা দেওয়া হয়। গ্লুটাথিওন অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে দেওয়া হয়। তারপরে বিভিন্ন অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার, হ্যাঁ, যেমন ভেজিটেবল, এখানে ভেজিটেবলটা বেশি প্রেফার করা হয়। তারপর তার মিটগুলোকে একটু অ্যাভয়েড করা হয়। তারপর কার্বোহাইড্রেটকে বা প্রসেস কার্বোহাইড্রেটকে অ্যাভয়েড করা হয়, কারণ এগুলো ইনফ্ল্যামেটরি খাবার, ঠিক আছে। এবং তেলের ব্যাপারে খুব ইম্পর্টেন্ট, ইনফ্ল্যামেটরি যে তেলগুলো আছে, ওমেগা-6 যে ভেজিটেবল অয়েল থেকে আসে সেগুলোকে অ্যাভয়েড করে ওমেগা-3 যুক্ত তেল দেওয়া হয়, এবং এটার ব্যবহার করার কারণে পেশেন্টের ইনফ্ল্যামেশনটা অনেক কমে আসে। এবং অনেক সময় আমরা এখানে এনিমা থেরাপি সাহায্য নিই যদি আমাদের রোগী কনস্টিপেশন থাকে বা গাটের হেলথ এনশিওর করার জন্য এটা দেওয়া হয়। তো এইভাবে ফাংশনাল মেডিসিনের আওতায় রোগীকে লাইফস্টাইল চেঞ্জ, খাবার দাবার চেঞ্জ করা হয়। এছাড়া তার যোগা বা যোগব্যায়াম এখানে খুব হেল্প করে। কিছু স্পেশাল কিছু ব্যায়াম আছে যেটা তার স্টিফনেস এবং ব্যথাগুলোকে দ্রুত কমিয়ে আনে। এবং
যদি সম্ভব হয় এই পেশেন্টগুলো সুইমিং করতে পারে। সুইমিং করলে এই পেশেন্টগুলোর ব্যথা বা ফ্রিনেস থাকে। তো এইভাবে অ্যাপ্রোচে আমাদের পেশেন্ট খুব দ্রুত রিমিশনে চলে যায়। তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে এই রিমিশনটা হচ্ছে উইদাউট সাইড ইফেক্ট। মানে আমরা যেই পদ্ধতিটা বললাম ফাংশনাল মেডিসিন, এটা টোটালটাই ন্যাচারাল। কারণ ন্যাচারাল যখন আপনার ট্রিটমেন্টের মাধ্যমে যখন এই পেশেন্টকে রিমিশনে নিয়ে যাবেন, রিমিশন মানে হচ্ছে সিমটম ফ্রি করবেন, তখন সেটা মোর সাস্টেইনেবল এবং এটা এক্সপেক্টেড। কিন্তু অনেক সময় কনভেনশনাল মেডিসিন বা সিনথেটিক মেডিসিনে ব্যথার ওষুধ দেওয়া হয়, যেটা আসলে পেশেন্টরা দীর্ঘ সময় সহ্য করতে পারে না। তারপরে ইমিউনো সাপ্রেসিভ মেডিসিন দেওয়া হয়, যেটা আসলে রোগীর জন্য হিতে বিপরীত হয়। কারণ ইমিউন সিস্টেম আমার বন্ধু, আমি যদি ইমিউন সিস্টেমকে ডাউন করে দেই, তাহলে দেখা যাবে যে অন্যান্য যে জীবাণু বা অন্যান্য যে বিষয়গুলো সেগুলো কিন্তু ফ্লেয়ার আপ করবে। হ্যাঁ, অন্যান্য জীবাণু দ্বারা সে আক্রান্ত হয়ে যাবে, কারণ তার ইমিউন সিস্টেমকে আমি এমন ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখলাম, যেটার কারণে সাময়িক সময়ের জন্য উপকার পেলেও লং টার্মে কিন্তু রোগী অন্যান্য ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস অথবা অন্য কোনো মানে প্রোটিনের এগেনস্টে তার অটো অ্যান্টিবডি বা ইনফ্লামেশন জেনারেট করতেছে। ঠিক আছে, তো এই বিষয়গুলো খুবই সমস্যা। তো আমরা এই জন্যই ফাংশনাল মেডিসিনটাকে প্রায়োরিটি দেই, এবং ট্রিটমেন্টের মধ্যে আরেকটা ইম্পর্টেন্ট আমরা ট্রিটমেন্ট করি এখানে, সেটা হোমিওপ্যাথি। তো হোমিওপ্যাথিটা কীভাবে হেল্প করে? তো হোমিওপ্যাথির প্রিন্সিপাল হচ্ছে সিমটম সিমিলারিটি। একটা মেডিসিনের যে সিমটম থাকে এবং একটা ডিজিজের যে বৈশিষ্ট্যপূর্ণ সিমটম থাকে, ঠিক আছে, এই দুইটা সিমটমকে ম্যাচ করানো হয়। ম্যাচ করলে অধিকতর যে শক্তিশালী সিমটমটা সেটা সাস্টেইন করে, এবং দুর্বল সিমটমটা, একই টাইপের সিমটম বাট দুর্বল সিমটম হলে সেটা চলে যায়। জাস্ট আমি এটার যারা হোমিওপ্যাথি সম্পর্কে খুব একটা জানেন না তাদের জন্য একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেই। যেমন মোমবাতির আলো এবং সূর্যের আলো, দুইটি আলো, ওকে, বাট দিনের বেলা দেখবেন যে মোমবাতির আলোর জ্বালালেও সেটা বোঝা যায় না সূর্যের আলোর প্রভাবে, ঠিক আছে। তো এবং রাতে বোঝা যাচ্ছে। তো রাতটা হচ্ছে ডিজিজ স্টেট, এবং মোমবাতি জ্বলতেছে মানে রাতটা হচ্ছে বডির কন্ডিশন এবং ডিজিজ স্টেটটা হচ্ছে মোমবাতি, ঠিক আছে। কিন্তু যদি আমি দিনের আলোটা সেখানে নিয়ে আসতে পারি, এটা হচ্ছে মেডিসিন, হোমিওপ্যাথিক সেম টাইপ অফ মেডিসিন, সেম মানে একই আলো কিন্তু অধিকতর শক্তিশালী। যখন সেম টাইপ অফ আলো নিয়ে আসছি বাট অধিক শক্তিশালী, তখন দেখা যাবে যে মোমবাতির আলোটা আর বোঝা যাচ্ছে না, হ্যাঁ, এবং দিনের আলোটা ওটাই সাস্টেইন করছে। তো এবং এক সময় মোমবাতিটা গলে ওর লাইফ স্প্যান শেষ হয়ে যাবে, ডিজিজটা চলে যাবে। এটি হোমিওপ্যাথিক প্রিন্সিপাল বা ফিলোসফি। কিন্তু সেম টাইপ অফ সিমটম এটাকে ম্যাচ করতে হয়, এবং এটা অধিকত সিমটমটা কম সিমটমটাকে এলিমিনেট করে দেয়। তো এইভাবে রোগীটা ভালো ফিল করে এবং এটার খুব সেফলি রিমিশনে চলে যায়। তবে এখানে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে যদি আমার রোগীর বাজে খাবার, বাজে তেল, হ্যাঁ, বাজে লাইফস্টাইল, তারপরে হচ্ছে কনস্টিপেশন, স্ট্রেস, তারপরে হচ্ছে স্মোকিং, এই হ্যাবিটগুলো থাকে, ঠিক আছে, রাত জাগা, তারপরে হচ্ছে মানে আনহেলদি লাইফস্টাইলে যদি থাকে, তাহলে সেটাকেও অবশ্যই মানে এটাকে কন্ট্রোলে নিয়ে আসতে হবে, সেটাকে ট্রিটমেন্ট করতে হবে। আদারওয়াইজ তার কোনো ট্রিটমেন্ট দিয়ে আসলে তাকে সাস্টেন করানো যাবে না। তো সুতরাং ট্রিটমেন্টটা একটা কম্প্রিহেন্সিভ ট্রিটমেন্ট, এবং যখন আমরা এই অ্যাপ্রোচে, মাল্টিপল অ্যাপ্রোচে যখন পেশেন্টটাকে চিকিৎসা করি, তখন আমাদের রেজাল্ট আলহামদুলিল্লাহ খুবই ভালো, এবং এই ধরনের পেশেন্টরা খুব সুন্দর লাইফ লিড করতে পারে। তো এটাই হচ্ছে মেসেজ, যে অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস হলে ভয়ের কোনো কারণ নেই, সঠিক চিকিৎসা নেন, ইনশাল্লাহ দ্রুত আরোগ্যের দিকে ধাবিত হবেন। তো যাই হোক, ইনশাল্লাহ পরবর্তীতে আরও কোনো গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের মাঝে হাজির হব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।